বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মেদিনীপুরের বিদায়ী সাংসদ যিনি এবার অন্য কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তার নাম দিলীপ ঘোষ, যার পরিচয় আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই মুহূর্তে দিলীপবাবু আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপবাবু, আরও একটা নির্বাচনী লড়াই, কিন্তু এবার অন্য কেন্দ্র, কতটা সুবিধা হলো কতটা অসুবিধা হলো? দেখুন, আমি তো 40 বছর ধরে বাড়ি ছেড়ে ঘুরে বেড়াচ্ছি, সেটা আমার নিজের কেন্দ্র বলে কিছু নেই। আমি যেখানে যাই আমি মনে করি লোক আমাকে মনে করে। খড়গপুরের ক্ষেত্রে হয়েছে, মেদিনীপুরের ক্ষেত্রে হয়েছে, তাই পার্টি আমাকে ভেবেই এই দিকটা বর্ধমানে পাঠিয়েছে। আমার মনে হয় এখানে তার ব্যতিক্রম হবে না। মেদিনীপুর যে কেন্দ্র, সেই কেন্দ্রে আপনার জনপ্রিয়তা দেখেছি, এমনকি দীর্ঘ একটা সময় ধরে হাল ফিলেও আপনি মেদিনীপুর কেন্দ্রে অনেকটা সময় দিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে এবার বর্ধমান দুর্গাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যে সিটে আগেরবার বিজয়ী হয়েছিলেন এস আহলুওয়ালিয়া। নিঃসন্দেহে প্রত্যাশা থাকবে ভোটের মার্জিন বাড়ানোর, কিন্তু মেদিনীপুরে যেভাবে আপনি এফোর্ট দিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্ধমান দুর্গাপুরে ততটা সময় দিতে পারবেন? মেদিনীপুর এবং বর্ধমান দুটোই জেতা সিট, দুটোই জিতবো আমরা। হ্যাঁ, আমার দায়িত্ব, যেহেতু সামান্য মার্জিনে আলুওয়ালি জিতেছিলেন, কারণ মাত্র 15 দিন সময় পেয়েছিলেন গতবারে। তা আমার ধারণা ওখানকার কর্মীরা, ওরা এবং উনি নিজেও আসবেন, আমাকে আশীর্বাদ পাঠিয়েছেন, আর সেখানে আমরা বেশি মার্জিন নিয়ে জিতব। অনেকে একটা কথা বলছেন, দিলীপ ঘোষ পোড় খাওয়া রাজনীতিক, মার্কি প্লেয়ার ফুটবলের ভাষায়, যে কেন্দ্রেই নামানো হোক না কেন লড়াই করবেন। সেই কারণেই কি কেন্দ্র বদল? পার্টি হয়তো তাই মনে করেছে যে ওখানে আমার যাওয়ার দরকার আছে। মেদিনীপুর সহজ সিট, তাই নতুন প্রার্থীকে দেওয়া হয়েছে। তো দেখা যাক, লড়াই তো আছেই, খালি দুটো সিট নিয়ে চর্চা নেই। আমাদের মাননীয় অমিত শাহ আমাদের 35টা সিটের টার্গেট দিয়েছেন। গতবারে দিয়েছিলেন, উনি জানেন যে টার্গেট দিলে পশ্চিমবাংলার কর্মীরা সেটাকে করে দেখায়। তো ভরসা আছে, আমার উপরে ভরসা আছে, তাই পার্টির যে দায়িত্ব হয়েছে সেটা পুরোপুরি নিষ্ঠার সঙ্গে পালন করবে। কিন্তু অধীর চৌধুরীরা বলছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে রফা হয়ে গিয়েছে, তাই তৃণমূল আর বিজেপি বলতে পারছে কে কটা সিট পাবে। আপনাদের কটা কেউ বলছে, বলছে রফা করছেন। হ্যাঁ, সিট বলে দিলে রফা করতে হয় না, কারণ ওনারা কোনোদিন বলতে পারেন না কটা পাবেন, আর আমি বলে দিচ্ছি এবারে বলতে পারবেন না একটাও পাবেন কিনা। সমস্যা আলাদা, অধীরদার অস্তিত্বের সংকট আছে। তা আমি বলবো যে অধীরদা, আপনি পুরনো রাজনীতিবিদ, লড়ুন, দেখে নিন যে জায়গা আছেন এটা ঠিক কিনা। আচ্ছা দিলীপবাবু, একটা বিষয়, আপনি তো দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক। এবারে এখনও অবধি বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে, একাধিক চমক ছিল। তাপস রায় প্রার্থী হয়েছেন, অর্জুন সিং আবারও ব্যারাকপুরে এসে প্রার্থী হয়েছেন। সামগ্রিকভাবে প্রার্থী তালিকাটা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, পার্টি পরিস্থিতি অনুযায়ী প্রার্থী ঠিক করে যে জিততে পারে, এরকম সেখানকার সিচুয়েশান, সামাজিক পরিস্থিতি ইত্যাদিতে অনেক ব্যাপার থাকে, এটা সবাই বুঝেন। পার্টিও সেই দেখে অনেক চিন্তাভাবনা করে প্রার্থী করেছে। রেখা পাত্র একজন অজ্ঞাত বলা যায়, কিন্তু তিনি উঠে এসছেন অত্যাচারের বিরুদ্ধে একটা মুখ হিসাবে। ওখানকার যে পীড়িত মানুষ, মহিলারা, তাদের প্রতিনিধি হিসাবে তিনি জিতবেন, ওখানকার মানুষ তাকে ভোট দেবে। আপনারা জানেন, গতবারেও আমরা বাঁকুড়া থেকে এরকম প্রার্থীকে, একদিন বাগদি বাড়ির মেয়ে, যে আমার পার্টির জন্য ভালো কর্মী কিন্তু সমাজে কেউ জানতো না, আজকে সবচেয়ে পপুলার এমএলএ সে, এরকম লোককে জিতিয়ে নিয়েছে। আর বিজেপি এটা করতে পারে, আমার মনে হয় সাধারণ মানুষ এই সেন্টিমেন্টটা বুঝবেন। দিলীপ ঘোষকে বারবার বলতে শোনা গিয়েছে ইট মারলে পাটকেল খেতে হবে, কিংবা মারের বদলা পাল্টা মার। যেভাবে নির্বাচনের আগে দিকে দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমান লোকসভা নির্বাচনের প্রার্থী দিলীপ ঘোষ, কি বার্তা দেবেন কর্মী সমর্থন? দেখুন, আমি পার্টি চালিয়েছি, পার্টিতে নেতৃত্ব করেছি। যখন পার্টির কর্মীদের উপরে আক্রমণ হয়েছে, আমি গিয়ে সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছি, চোখে মুখে হাতে জবাব দিয়েছি, তাই পার্টি বেড়েছে। আজকেও মনে হচ্ছে পার্টির লোকেরা যুদ্ধটা একটু কমে গেছে। তো যারা দায়িত্ব নিয়েছেন তারা লড়াই করছেন আজকের পরিস্থিতি অনুযায়ী। আমি বর্ধমানে যাচ্ছি, যে বর্ধমানে যেন এরকম আমাকে করতে না হয়, এটা আমার প্রতিপক্ষকে বলে দিচ্ছি। না, কিন্তু যুদ্ধ কমে গেছে কেন? সাংগঠনিক দুর্বলতা? আজকে হয়তো সেই পরিস্থিতি নেই, তাই যুদ্ধের প্রক্রিয়া পাল্টেছে। যুদ্ধ তো চলছে, নাহলে 35টা সিট জিতবো বলছি কি করে? চোখে চোখ রেখে যুদ্ধ হবে, চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, কাঁধে হাত রেখে লড়াই হবে। এবং অবশ্যই লড়াই হবে। এবং নিঃসন্দেহে লোকসভা নির্বাচনে বিজেপির যে লক্ষ্যমাত্রা রেখেছে 35টি আসন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, সেই লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে আশাবাদী দিলীপ ঘোষ। একই সঙ্গে বিজেপি যে কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে, সেটাই তার কেন্দ্র বদল নিয়ে এমনটাই অভিমত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ভিডিও লিস্ট ওয়াসিম আমাদের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা।
আমরা বক্তব্য শুনলাম এবং একই সঙ্গে এই মুহূর্তে আমাদের তিনজন অতিথি তারাও রয়েছেন। একেবারে 10 সেকেন্ড করে আমি প্রত্যেকের কাছে যাবো, যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সুদীপ্ত বাবু, কি বলবেন এই যে দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই এবং একই সঙ্গে এই যে সন্দেশখালী ঘটনা তার বিরুদ্ধে লড়াই, কি মনে হচ্ছে লড়াইটা কোথায় হবে? দেখুন, নির্বাচনটা এখন আমরা যে সামনে নির্বাচনটা ফেস করতে চলেছি সেটা মূলত হচ্ছে কেন্দ্র সরকারের নির্বাচন। কেন্দ্র সরকারকে মানুষ নির্বাচন করবে, তাই দুর্নীতিটা নিয়ে আলোচনা করা হোক কেন্দ্র সরকারের, দুর্নীতি নিয়ে আলোচনা করা হোক কেন্দ্র সরকার এখন রাজ্যকে দিয়েছে, রাজ্যকে কেন্দ্র কি কি দিয়েছে, কি কি রাজ্যের মানুষের জন্য কেন্দ্র করেছে, কি চাকরি দিয়েছে, আজকে 2 কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, সেটা কতটা দিতে পারলো? এটা দেশ বাঁচাবার লড়াই, এটা রাজ্যের জন্য লড়াই, দেশ বাঁচাবার লড়াই। আজকে দোলের দিন। আমি শুধু এইটুকু সবার কাছে রিকোয়েস্ট করব যে বাইনারি ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে সেই বাইনারিকে ভেঙে ফেলা হোক। আজকে দোলের দিন, চেতনার রঙে মানুষ আরো বেশি রঙিন হোক এবং সামনে যে লোক এই লড়াই একটা মারারাস দলের বিরুদ্ধে, এই লড়াই একটা ভয়ঙ্কর যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে তার বিরুদ্ধে, এই লড়াই পজিটিভ দিক দিয়ে নরেন্দ্র মোদী, যিনি গোটা ভারতবর্ষকে গোটা বিশ্বে তুলে ধরেছেন, তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার পক্ষে আমি মনে করি এই লড়াইকে আমরা শুধু জিতবো না, এই তৃণমূল দলটাকে ধ্বংস করব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেশের মানুষই নেবে, তাই তো সন্তু? একদমই তাই। এবং দেশের মানুষ যখন সিদ্ধান্ত নেবে, ভোট কেন্দ্রে যাবে, আমরা আশা করব বাংলার প্রতিটা ভোট কেন্দ্র হবে শান্তিপূর্ণ। কিন্তু সেই ছবি আমরা আজও দেখতে পাচ্ছি না। লোকসভা ভোটের আগেই শুরু হয়ে গিয়েছে রক্তপাত। তাই চা আড্ডার ভোটে সেই প্রশ্নটায় মানুষের স্বার্থে, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্নটা করলাম, বুক চিতিয়ে চোখের চোখ রেখে। একদমই তাই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আপাতত আমাদের এখানে দিবে